বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের এই অনলাইন লাইভ ক্লাসে স্বাগত অভিনন্দন জানাচ্ছি এবং জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি বিবিএ সমান তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের কোম্পানি আইন নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় কোম্পানির ঋণ গ্রহণের ক্ষমতা ও ঋণপত্র। আলোচ্য বিষয়ে অনেক কিছু লেখা আছে। কোম্পানির ঋণ গ্রহণ ক্ষমতা থেকে শুরু করে তত্ত্বাবধায়কের আইনগত মর্যাদা। আমি আলোচনায় সরাসরি চলে যাচ্ছি। কোম্পানির ঋণ গ্রহণ ক্ষমতা। যে কোনো ব্যবসা পরিচালনার জন্য মূলধন প্রয়োজন, অর্থাৎ কোম্পানির ব্যবসা পরিচালনার জন্য যেসব নিজস্ব মূলধন প্রয়োজন, এখানে মূলধনের কথা বলা হচ্ছে। তো মূলধন কিন্তু দুই প্রকারের, একটা হচ্ছে নিজস্ব আর আরেকটি হচ্ছে ঋণকৃত। তাহলে মূলধন দুই ধাপ পাচ্ছে, একটা হচ্ছে নিজস্ব আর একটা হচ্ছে ঋণকৃত। তাহলে এখানে বলা হচ্ছে কোম্পানির ব্যবসা পরিচালনার জন্য যে মূলধনের প্রয়োজন, সেই মূলধন দুইভাবে সংগৃহীত হতে পারে। একটা হচ্ছে নিজস্ব মূলধন আর একটা হচ্ছে ঋণের মাধ্যমে। বর্তমান যুগে সম্পূর্ণ নিজস্ব মূলধন দিয়ে ব্যবসা পরিচালনা করা খুবই দুরূহ ব্যাপার, অর্থাৎ কষ্টসাধ্য। সেজন্য ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানকে সংকটের সম্মুখীন যেন, অর্থাৎ আর্থিক সংকটের সম্মুখীন যাতে না হতে হয়, সেই জন্য তারা নিজস্ব মূলধনের পাশাপাশি ঋণ গ্রহণ করে থাকে। তবে কোম্পানি ইচ্ছা করলেই ঋণ গ্রহণ করতে পারে না। ঋণ গ্রহণের জন্য বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। কোম্পানি কতটা ঋণ গ্রহণ করতে পারবে বা কতটা ঋণ গ্রহণ করা উচিত, এ বিষয়ে কোম্পানির পরিমাণ নিয়মাবলীতে অবশ্যই উল্লেখ থাকতে হবে। অর্থাৎ কোম্পানির পরিমাণ নিয়মাবলী, কোম্পানির এই যে এখানে লেখা আছে পরিমাণ নিয়মাবলী। এখন কথা হচ্ছে নিয়মাবলী, একটা হচ্ছে পরিমাণ বন্ধ আর একটা হচ্ছে পরিমাণ নিয়মাবলী। পরিমাণ বন্ধটা হচ্ছে কোম্পানির মুখ্য দলিল, আর পরিমাণ নিয়মাবলী বা স্মারকলিপিটাকে বলা হচ্ছে কোম্পানির গৌণ দলিল। কিন্তু মুখ্য দলিলকে সংবিধানও বলা হয়। সেইখানে কোম্পানির প্রকৃত বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ থাকে, কিন্তু পরিমাণ নিয়মাবলী বা স্মারকলিপিতে কোম্পানির আভ্যন্তরীণ এবং বাহ্যিক সকল বিষয় বিশদভাবে ব্যাখ্যা করা থাকে। তাই কোম্পানি কতটা ঋণ গ্রহণ করতে পারবে বা কতটা ঋণ গ্রহণ করা উচিত, এই বিষয়ে কোম্পানির পরিমাণ নিয়মাবলীতে অবশ্যই উল্লেখ থাকতে হবে। কোম্পানির ঋণ গ্রহণ ক্ষমতা সম্পর্কে কোম্পানির স্মারকলিপির দায় ধারা হতে ধারণা পাওয়া যায়। অর্থাৎ যেটা পরিমাণ নিয়মাবলী সেটাই হচ্ছে স্মারকলিপি বা সংঘবিধি, বিভিন্ন নামে এখানে আছে। আর ইংলিশে যাকে বলা হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। তবে যদি কোম্পানির সার্বিক উদ্দেশ্য ধারায় ঋণ গ্রহণের ক্ষমতার কথা উল্লেখ থাকে, তখন তাকে ব্যক্ত বা উক্ত ক্ষমতা বলে। আর ঋণ গ্রহণের ক্ষমতা যদি আনুষঙ্গিক বলে উল্লেখ থাকে, তবে তাকে অব্যক্ত বা অনুক্ত ক্ষমতা বলে বিবেচিত হয়। কোম্পানি আইনের 12 ধারা অনুযায়ী আদালতের মাধ্যমে স্মারকলিপির উদ্দেশ্য ধারার পরিবর্তন করে ঋণ গ্রহণের ব্যক্ত ক্ষমতা বা অব্যক্ত ক্ষমতা অর্জন করা যায় বা ক্ষমতা সীমা বাড়ানো যায়। অর্থাৎ ঋণ গ্রহণের ক্ষমতা সীমানো বাড়ানো যায়। তবে ইচ্ছা করলেই এটা করা যাবে না। আদালতের মাধ্যমে স্মারকলিপির উদ্দেশ্য ধারা পরিবর্তন সাপেক্ষে ঋণ গ্রহণের ক্ষমতা বা ঋণ গ্রহণ ক্ষমতার সীমা বাড়ানো যায়। এবার কোম্পানির ঋণ গ্রহণ পদ্ধতি।
ঋণ গ্রহণ আমি সংক্ষিপ্তভাবে লিখতেছি পদ্ধতি, মানে ঋণ গ্রহণ পদ্ধতি। কোম্পানির মূলধন সংগ্রহের দুটি গুরুত্বপূর্ণ খাত হলো মালিকদের নিকট থেকে সংগৃহীত মূলধন ও তাদের পক্ষে পুঞ্জীভূত সঞ্চিতি ও বিভিন্নভাবে সংগৃহীত ঋণ। ঋণ সংগ্রহের ক্ষেত্রে কোম্পানি স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন উৎসকে কাজে লাগাতে পারে, তবে কোম্পানির যে সকল উপায় ঋণ সংগ্রহ করে তা নির্ভর। পাবলিক লিমিটেড কোম্পানি, এখানে আগে বলে দেই, যদিও ক্ষেত্র বিশেষে প্রাইভেটের কথা বলা আছে, তবে পাবলিক লিমিটেড কোম্পানি ঋণপত্র ইস্যু করতে পারে। আর ঋণপত্র ইস্যু করতে গেলে এখানে বিবরণপত্রের মাধ্যমে জনসম্মুখে তা প্রকাশ করতে হবে। 2, কোম্পানির স্থাবর সম্পত্তি ব্যাংকে বা অর্থনীতিকারী প্রতিষ্ঠানে বন্ধক রেখে, অস্থাবর সম্পত্তি ব্যাংকে বন্ধক রেখে, যেভাবে কোম্পানির প্যাটেন্ট বন্ধক রেখে, অর্থাৎ কোম্পানি যদি কোনো উদ্ভাবক হন, অর্থাৎ কোনো প্যাটেন্ট সত্ত্ব থাকে, তাহলে সেই প্যাটেন্ট সত্ত্ব বন্ধক রেখে কোম্পানি ঋণ গ্রহণ করতে পারে। ট্রেডমার্ক বা কপিরাইট এগুলো বন্ধক রেখেও কিন্তু কোম্পানি ঋণ সংগ্রহ করতে পারে। এবং সবচেয়ে বিষয় হচ্ছে কোম্পানির স্থাবর সম্পত্তি মালিকানা সংক্রান্ত দলিল দস্তাবেজ বন্ধক রেখেও ঋণ নিতে পারে। ব্যাংক থেকে জমা চরিত্র ঋণ গ্রহণ করে কোম্পানি অর্থ সংগ্রহ করতে পারে। আচ্ছা, কোম্পানির ঋণ গ্রহণের উপর বাধা নিষেধ অর্থাৎ বিধি নিষেধ, যেটা আমরা বলতেছি কোম্পানি ইচ্ছা করলেই ঋণ গ্রহণ করতে পারবে না, এখানে কিছু বাধা নিষেধ রয়েছে। অর্থাৎ কোম্পানি বা কোম্পানির পক্ষে পরিচালকগণের ঋণ গ্রহণের ক্ষমতার সীমা কতটা হবে সেই সম্পর্কে নিম্নোক্ত বাধা নিষেধ মান্য করা হয়ে থাকে সংঘ স্মারক ও সংঘ বিধির অনুসরণ। এখানে ফলোইং মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এটা সংঘ স্মারক, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এটা হচ্ছে সংঘ বিধি। কোম্পানির সংঘ স্মারক এবং সংঘ বিধিতে কোম্পানি ঋণ গ্রহণ ক্ষমতা সীমা সম্পর্কে যদি কোনো বিধানে উল্লেখ থাকে তবে তা মানতে কোম্পানি বাইরে পরিচালকগণ বাধ্য। অর্থাৎ ইচ্ছা করলে কোম্পানি তার সংঘ স্মারক অর্থাৎ সংঘ স্মারক বা সংঘ বিধিতে যে নিয়ম লেখা আছে তার বাইরে কোম্পানি কখনো ঋণ গ্রহণ করতে পারবে না। এবার কার্য আরম্ভ অনুমতিপত্র প্রাপ্তির পরে ঋণ গ্রহণ। আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পরপরই কার্য আরম্ভ করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার পর কার্য আরম্ভ করতে পারে না, তাকে কার্য আরম্ভের জন্য অনুমতিপত্র সংগ্রহ করতে হয় এবং এই কার্য আরম্ভ পত্রের অনুমতি পাওয়ার পরে পাবলিক লিমিটেড কোম্পানি ঋণপত্র ইস্যু বা অন্য কোনো ভাবে ঋণ সংগ্রহ করতে পারে। কার্য আরম্ভের অনুমতিপত্র পাওয়ার আগে কখনো ঋণপত্র ইস্যু বা কোনোভাবে ঋণ সংগ্রহ করতে পারে না, এটা আমাদেরকে বিশেষভাবে স্মরণ রাখতে হবে। একইভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানিও নিবন্ধনপত্র প্রাপ্তির পূর্বে ঋণ গ্রহণ করতে পারে না, নিবন্ধন পেতেই হবে। তবে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কার্য আরম্ভের অনুমতিপত্র পাওয়ার পরে ঋণ সংগ্রহ করতে পারে। কার্য আরম্ভ করার অনুমতি প্রাপ্তির পূর্বে ঋণ কোনোভাবে সংগ্রহ করতে পারে না। কোম্পানি আইনের 150 ধারা বিধানে এটা বলা রয়েছে। ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ। এখন ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ বলতে কি বোঝাচ্ছে? স্মারকলিপি ও পরিমাণ নিয়মাবলীর ক্ষমতার বাইরে কোম্পানি ঋণ গ্রহণ করলে তাকে ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ হিসাবে গণ্য করা হয় এবং তা আইনের দৃষ্টিতে বাতিল বলে গণ্য হবে।
অর্থাৎ ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ করলে তা আইনের দৃষ্টিতে অবশ্যই বাতিল বলে গণ্য হবে এবং কোনো কোনো ক্ষেত্রে বাতিল যোগ্যের কথা বলা হয়েছে। পরিচালকদের ঋণ গ্রহণের ক্ষমতা, যে সকল পরিচালক কোম্পানি কর্তৃক ঋণ গ্রহণের বিশেষ ক্ষমতা প্রাপ্ত হন সে সকল পরিচালক কোম্পানি কর্তৃক প্রদত্ত ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ করতে পারে না। যদি তারা ঋণ গ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে তারা ব্যক্তিগতভাবে দায়ী হবেন। সাধারণ সভার সিদ্ধান্তের ভিত্তিতে ঋণ গ্রহণ, কোম্পানি সাধারণ সভার বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে পরিবেশ নিয়মাবলীতে ঋণ গ্রহণের উল্লেখিত সীমা প্রয়োজনে পরিবর্তন করতে পারে। কোম্পানি পরবর্তীতে পরিবর্তিত সিদ্ধান্ত অনুসারে ঋণ গ্রহণ ক্ষমতা প্রয়োগ করতে পারে। অর্থাৎ আগে বলেছি কোম্পানির পরিবেশ নিয়মাবলীতে বিস্তারিতভাবে তথ্য লেখা থাকে, আভ্যন্তরীণ বাহ্যিক সকল তথ্য কোম্পানির পরিবেশ নিয়মাবলীতে লেখা থাকে। এই পরিবেশ নিয়মাবলী সংশোধন না করে কখনো কোম্পানি অতিরিক্ত ঋণ গ্রহণ করতে পারে না। ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ, ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ কোম্পানি স্মারক ও সংঘবিধিতে স্মারক ও সংঘবিধিতে উল্লেখিত ক্ষমতার বাইরে কোম্পানি বা এর পরিচালকগণ কর্তৃক ঋণ গ্রহণ করা হলে তাকে ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ বলে। কোম্পানির ক্ষেত্রে ক্ষমতা বহির্ভূত কোনো কাজ আইন অনুযায়ী বাতিল বলে বিবেচিত এবং যার জন্য কোম্পানি দায়বদ্ধ থাকে না। অর্থাৎ কোম্পানি হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। আগে বলেছি কেন কোম্পানি দায়বদ্ধ থাকে না। কোম্পানি হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, কারণ কোম্পানির পক্ষে তার পরিচালক পর্ষদ কার্যাবলী পরিচালনা করে থাকে। এই জন্য কোনো যদি ক্ষমতা বহির্ভূত কাজ পরিচালক কিন্তু করেন তাহলে সেটা আইন অনুযায়ী বাতিল হয়ে যায় এবং কোম্পানির জন্য দায়বদ্ধ থাকে না। অনুভাবে ঋণের বেলাতে এই নিয়ম প্রযোজ্য এবং সেক্ষেত্রে উক্ত ঋণের জন্য কোম্পানি দায়বদ্ধ থাকে না। যে সকল পরিচালক পর্ষদ এই ঋণ নিয়ে থাকে তারা তার জন্য দায়বদ্ধ থাকে। তাই প্রতিনিধি হিসেবে কোন পরিচালক বা পরিচালক কোম্পানির পক্ষে ক্ষমতা বহির্ভূত ঋণ জামানতের বিনিময়ে গ্রহণ করলেও তা বাতিল বলে গণ্য হয়। অর্থাৎ যদি জামানতের বিনিময়ে গ্রহণ করে থাকে তাও বাতিল বলে গণ্য হবে, কারণ পরিবেশ নিয়মাবলীর বাইরে অর্থাৎ পরিবেশ নিয়মাবলী এবং পরিবেশ বন্ধের বাইরে কোম্পানির কোনো কাজ আইনসম্মত নয় এবং সমস্ত পরিচালক পর্ষদ একদিকে হলেও তা বাস্তবায়ন করা সম্ভব নয়, পরিষ্কার উল্লেখ করা আছে। এই জন্য সেই ক্ষেত্রে কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের বা জামানত সম্পত্তি হস্তান্তর করতে পারবে না। সিনক্লেয়ার ভার্সেস বার্মিংহাম 1914 সালে এই কেসটি হয়েছিল। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে এর জন্য পরিচালক পর্ষদ দায়ী, কোম্পানি দায়ী নয়। তবে ঋণদাতা ন্যায় নীতির আইন ল অফ ইকুইটি অনুযায়ী নিম্নরূপভাবে প্রতিকার পেতে পারে। নিষেধাজ্ঞা জারি। এখন নিষেধাজ্ঞা জারি বলতে আমরা কি বুঝি? অর্থাৎ নিষেধাজ্ঞা জারি, এক নাম্বার হচ্ছে নিষেধাজ্ঞা জারি। কোম্পানি যদি ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ করে তবে এই ঋণের জন্য তৃতীয় কোনো পক্ষ দাবি করতে পারবে না। তবে যদি ঋণের অর্থের হদিশ পাওয়া যায়, অর্থের খোঁজ, হদিশ মানে কি খোঁজ পাওয়া যায়, হদিশ বের করা সম্ভব হয়, তাহলে তা আদায়ের জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারে। এই নিষেধাজ্ঞা জারি করা হয় পুনরুদ্ধার নীতি অনুসারে, দ্য ডক্ট্রিন অফ রেস্টিটিউশন, এই আইন অনুযায়ী। প্রতিস্থাপন, এখানে প্রতিস্থাপন সাবগ্রেগেশন, এখানে প্রতিস্থাপন বা এর আরেকটি বাংলা হচ্ছে স্থলাভিষিক্তকরণ। ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ সত্ত্বেও যদি উক্ত ঋণ দিয়ে
কোম্পানির পূর্বের কোনো ঋণ পরিশোধ করা হয় তবে উক্ত ঋণদাতা পূর্বোক্ত ঋণদাতার স্থলাভিষিক্ত হবে এবং প্রথম শ্রেণীর পাওনাদার হিসাবে বিবেচিত হবে। আমি এখানে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। সে এ কোম্পানি এক্স এর কাছ থেকে 5 কোটি টাকা লোন নিয়েছিল, পরে ওয়াই এর কাছ থেকে 5 কোটি টাকা নিয়ে এক্স এর লোন পরিশোধ করেছে। তাহলে এখন এক্স এর স্থলে আসবে ওয়াই, এটাকে বলা হচ্ছে প্রতিস্থাপক, এবং ওয়াই প্রথম শ্রেণীর পাওনাদার হিসেবে বিবেচিত হবেন এবং মর্যাদা লাভ করবেন। নিট বিল্ডিং সোসাইটি ভার্সেস লুসি 1889 সালের একটি কেসে এর প্রমাণ পাওয়া যায়। শর্ত ভঙ্গের কারণে মামলা। কি শর্ত? শর্ত দুই ধরনের আছে, একটা হচ্ছে মুখ্য শর্ত, একটা হচ্ছে গৌণ শর্ত। এখানে শর্ত বলতে গৌণ শর্তের কথা বলা হয়েছে, অর্থাৎ শর্ত ভঙ্গের মামলা। পরিচালক বা পরিচালকগণ ক্ষমতা বহির্ভূত ভাবে কারো নিকট থেকে ঋণ গ্রহণ করলে উক্ত ঋণদাতা কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারলেও দায়ী পরিচালকগণের বিরুদ্ধে ক্ষমতার গৌণ শর্ত ভঙ্গের অভিযোগ এনে মামলা দায়ের ও ক্ষতিপূরণ আদায় করতে পারবে। তার এইখানে যে শর্ত ভঙ্গ করতেছে সেটা হচ্ছে গৌণ শর্ত। এই গৌণ শর্ত ভঙ্গের বিরুদ্ধে, অর্থাৎ গৌণ শর্ত ভঙ্গের কারণে পরিচালকদের বিরুদ্ধে মামলা দায়ের এবং ক্ষতিপূরণ আদায় করতে পারবে ঋণদাতা। এটা পরিষ্কারভাবে বলা রয়েছে। পরিচালকগণের দায়। এখন পরিচালকগণের দায় অবশ্যই রয়েছে পরিচালকগণ ঋণ গ্রহণের ক্ষমতা সম্পর্কে ঋণদাতার যদি অজ্ঞ থাকে, অর্থাৎ ঋণদাতার যদি কিছু না জানে এবং সংঘ স্মারক বা সংঘবিধিতে যদি সুস্পষ্টভাবে এর সম্পর্কে কিছু বলা না থাকে, তবে উক্ত ক্ষমতা বহির্ভূত ঋণের জন্য পরিচালকগণ ব্যক্তিগতভাবে দায়ী হবেন। রয়্যাল ব্রিটিশ কোম্পানি ভার্সেস দ্য কোয়ান্ট 1857 সালে একটি কেসের রায়ে এই কথা বলা হয়েছে। তবে যদি ঋণদাতা জেনে শুনে ঋণ দেয় এবং তা প্রমাণিত হয়, তাহলে পরিচালকগণ দায়ী হবেন না। তার এখানে বোঝা যাচ্ছে পরিচালকগণ কখন দায়ী হবেন। পরিচালকগণ দায়ী হবেন যদি ঋণদাতা কোনো কিছু না জেনে ঋণ দেন, তাহলে পরিচালকগণ দায়ী হবেন। আর ঋণদাতা যদি জেনে শুনে ঋণ দেয়, তাহলে পরিচালকগণ দায়ী হবেন না। এখানে হচ্ছে পরিচালকগণের দায়বদ্ধতা। এবার আমরা ঋণ নিয়ে আলোচনা করতেছি, আসলে কিন্তু ঋণপত্র এখনো আমরা ঋণপত্র কি সেটা কিন্তু বলে নাই। এবার আমরা আসব ঋণপত্র। যৌথ মূলধনী ব্যবসার অর্থ সংস্থানের উৎসগুলোর মধ্যে শেয়ারের পরই ঋণপত্রের স্থান। অর্থাৎ এখানে বলা হচ্ছে কোম্পানি আগে কি করে? শেয়ার বিক্রয় করে। অর্থাৎ শেয়ার হচ্ছে কোম্পানির অস্থাবর সম্পত্তি। এই সম্পদ অর্থাৎ শেয়ার বিক্রয় করে কোম্পানি ন্যূনতম মূলধন সংগ্রহ করে এবং ব্যবসা আরম্ভ করে। কিন্তু যদি দেখা যায় যে তার পক্ষে শুধুমাত্র শেয়ার বিক্রয় অর্থ দ্বারা ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ কোম্পানির দায়িত্ব দেওয়া সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে কোম্পানি যে দলিলের মাধ্যমে ঋণ গ্রহণ করে থাকে সেই দলিলকে বলা হয় ঋণপত্র। অর্থাৎ যে দলিলের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের কাছ থেকে ঋণ গ্রহণ করে তাকে বলে ঋণপত্র। আচ্ছা, এইখানে পাবলিক লিমিটেড কেন বলা হচ্ছে? কারণ আগেই বলা হয়েছে যে পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রয়ে বা ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানিয়ে, অর্থাৎ ক্রয় করার জন্য আহ্বান জানিয়ে বিবরণপত্র প্রকাশ করতে পারে, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি পারে না। এই জন্যই এখানে পাবলিক লিমিটেড কথা বলা হয়েছে।
1994 সালে কোম্পানি আইনে 2-1 ধারায় বলা হয়েছে ডিবেঞ্চার বলতে কোম্পানি পরিসংখ্যাত উপর চার্জ সৃষ্টি করুক বা না করুক, কোম্পানি ডিবেঞ্চার, স্টক, বন্ড, অন্যবিধ সিকিউরিটিও এই সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ডিবেঞ্চার মানে ঋণপত্র, স্টক, বন্ড সবকিছুই এই সংজ্ঞার আওতাভুক্ত। ঋণপত্রের নিম্নোক্ত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কারণ প্রত্যেকটা বিষয়েরই কিন্তু একটি বৈশিষ্ট্য রয়েছে, কারণ বৈশিষ্ট্য ছাড়া কোনো কিছুই আমরা দেখি না। প্রথমত হচ্ছে এতে কোম্পানি ঋণ গ্রহণের স্বীকৃতি, ফেরত প্রদানের প্রতিশ্রুতি, ঋণের পরিমাণ, সুদের হার, সুদ প্রদানের সময়, ঋণ জামানত যুক্ত কিনা ইত্যাদি বিষয় লেখা থাকে। অর্থাৎ ঋণ জামানত যুক্ত হতে পারে, জামানত মুক্ত হতে পারে, এগুলো সব কিছু কিন্তু লেখা থাকবে। এবং সুদের হার, ঋণ মানে কি সুদ, তাহলে এখানে সুদের হারের অবশ্যই কি থাকবে, উল্লেখ থাকবে। সুদের হার, পরিশোধের সময় সব কিছুই এখানে উল্লেখ থাকবে। এতে কোম্পানির সিলমোহর এবং ঋণপত্রের নম্বর উল্লেখ থাকবে, অর্থাৎ ঋণপত্রের কিন্তু নম্বরও থাকবে। আর কোম্পানি যেহেতু কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং চিরন্তন সত্তার অধিকারী পাবলিক কোম্পানি, অতএব তার পৃথক সিলমোহর রয়েছে। আর এই সিলমোহরের জন্যই একটি কোম্পানি পৃথক সত্তার অধিকারী, অর্থাৎ পরিচালক বর্গ থেকে, অর্থাৎ শেয়ার মালিকদের কাছ থেকে কোম্পানির অস্তিত্ব আলাদা। এই দলিলে অবশ্যই কোম্পানির কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিগত দস্তখত থাকতে হয়। অর্থাৎ শেয়ারের ক্ষেত্রে যেমন কর্তৃত্ব অর্থাৎ পরিচালক গণের স্বাক্ষর থাকতে হয়, কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর থাকতে হয়, ঋণপত্রের ক্ষেত্রেও স্বাক্ষর থাকতে হবে। তাছাড়া সেই ঋণপত্র কখনোই আদালতে বা যে কোনো জায়গায় তার প্রতিকার পাওয়া যাবে না। শেয়ারের মতো ঋণপত্র একটি আংকিক মূল্য থাকে। অর্থাৎ আংকিক মূল্য মানে কি, শেয়ারের মূল্য যেমন 100 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, অনুরূপভাবে ঋণপত্রের মূল্য 5,000, 10,000 এরকম হতে পারে। অর্থাৎ একটি আংকিক মূল্য অবশ্যই থাকবে। পাবলিক কোম্পানি শুধুমাত্র ঋণপত্র ইস্যু করতে পারে, প্রাইভেট কোম্পানি নয়, এটা বলেছি। কোম্পানির বিলোপ ঘটলে শেয়ার হোল্ডারদের পাওনা প্রদানের পূর্বে ঋণপত্রধারীদের পাওনা পরিশোধ করতে হয়। অর্থাৎ তাহলে এইখানে যারা ঋণদাতা, একটু বলে নিই, যারা ঋণদাতা তারা কিন্তু কোম্পানির মালিক নয়। এবার লিখতেছি শেয়ার হোল্ডার, যারা শেয়ার হোল্ডার তারা হচ্ছে কোম্পানির মালিক। আর যারা ঋণদাতা, তারা কিন্তু কোম্পানির মালিক নয়, তারা মুনাফা পায় না, মালিকরা পায় মুনাফা। আর যারা ঋণদাতা তাদের ঋণের টাকার উপর কি নেয়, সুদ নেয়। এই জন্য এবং শেয়ার হোল্ডাররা যারা, তারা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে, কারণ তারাই পরিচালক পর্ষদ নির্বাচিত হন। কিন্তু ঋণদাতারা কখনো পরিচালক পর্ষদ নির্বাচিত হন না, কারণ ঋণদাতাদের কখনো পরিচালক পর্ষদ হওয়ার ক্ষমতা নেই, কারণ তারা মালিক নয়। এই জন্য কোম্পানির বিলুপ ঘটে শেয়ার হোল্ডারদের পাওনা প্রদানের পূর্বে ঋণপত্রধারীদের পাওনা পরিশোধ করতে হয়। তাহলে আগে পরিশোধ করতে হবে ঋণদাতাদের পাওনা, তারপরে শেয়ার হোল্ডারদের পাওনা। মূল কথা, ঋণপত্র হলো ঋণের স্বীকৃতিপত্র যা বিক্রয়ের মাধ্যমে পাবলিক কোম্পানি ঋণ সংগ্রহ করে। এতে ঋণ সংক্রান্ত বিভিন্ন শর্তাবলী বা সুদের হার উল্লেখ থাকে। ঋণপত্রের এবার শ্রেণী বিভাগ। ঋণপত্রের শ্রেণী বিভাগ।
মূলধনী ব্যবসায় মূলধন সংগ্রহের উদ্দেশ্যের মধ্যে শেয়ারের পর ঋণপত্রের স্থান। অনেক সময় শেয়ার বিক্রয় করার পরেও অর্থের প্রয়োজন হয়, তখন কোম্পানি ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে। এই পত্রে ঋণের স্বীকারোক্তি এবং সুদের হারের কথা উল্লেখ থাকে। কোম্পানি ঋণপত্রকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নানাভাবে শ্রেণীবিন্যাস করা যায়। জামানতের ভিত্তিতে, অর্থাৎ জামানতের ভিত্তিতে, অন দ্য বেসিস অফ সিকিউরিটি, জামানত। ক, জামানতের ভিত্তিতে। জামানতের ভিত্তিতে সাধারণ বা খোলা ঋণপত্র। কোম্পানি ঋণ নেওয়ার সময় যদি কোনো সম্পত্তি বা জামানত না রাখে তাহলে তাকে সাধারণ ঋণপত্র বলে। অর্থাৎ এর মাধ্যমে কেবল ঋণের প্রাপ্তি স্বীকার করা হয়, কিন্তু কোনো প্রকার সম্পত্তি ঋণদাতার কাছে জামানত হিসাবে দেওয়া হয় না। তবে কোম্পানি যখন অবলোপন ঘটে তখন সে তার সম্পত্তি বিক্রয় করে জামানত যুক্ত পাওনাদারদের দাবি সর্বপ্রথম পরিশোধ করে। এরপর যদি অর্থ থাকে তবে অন্যান্য পাওনাদারদের দাবি পরিশোধ করে। তার মানে কি, সাধারণ বা খোলা ঋণপত্রের যারা মালিক, সাধারণ বা খোলা ঋণপত্রের যারা মালিক, একে ভাসমান ঋণপত্র বলা হয়। এদের অধিকার কিন্তু জামানতযুক্ত ঋণদাতাদের পরে, অর্থাৎ এদের অধিকার অগ্রে নয়, এর অধিকার পরে। আগে জামানতযুক্ত তারা আগে তাদের পাওনা পাবে, তারপরে এটা। বন্ধকি ঋণপত্র, যে কথা বলতেছিলাম, মর্গেজ ডিবেঞ্চার। কোম্পানি যখন কোনো সম্পত্তি জামানত রেখে ঋণ গ্রহণ করে তখন তাকে বন্ধকি ঋণপত্র বলা হয়। কোম্পানি যদি ভবিষ্যতে ঋণ পরিশোধে ব্যর্থ হয় তখন ঋণদাতা তার কাছে যে সম্পত্তি জামানত আছে তা বিক্রি করে অর্থ ফেরত পেতে পারে। বন্ধকি ঋণকে আবার দুভাগে ভাগ করা যায়। এই বন্ধকি ঋণ আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নির্দিষ্ট জামানত, একটা হচ্ছে অনির্দিষ্ট জামানত। নির্দিষ্ট জামানত এক্ষেত্রে পরিচালনা পর্ষদ ডিবেঞ্চার হোল্ডারদের অনুমতি ছাড়া জামিন হিসেবে রক্ষিত সম্পত্তি লেনদেন করতে পারে না। অর্থাৎ যেটা নির্দিষ্ট জামানত, আমি আবারও বলতেছি, যেটা নির্দিষ্ট জামানত, অর্থাৎ নির্দিষ্ট জামানত রেখে ঋণ দিয়েছে মনে করি এক্স এর অনুমতি ছাড়া কখনো এই সম্পত্তির লেনদেন করতে পারবে না। অর্থাৎ এখানে ঋণপত্রের মালিকদের জামানত নির্দিষ্ট করা থাকে এবং বন্ড হোল্ডারদের অনুমতি ছাড়া উক্ত জামানতের কোনো প্রকার লেনদেন করা যাবে না। অর্থাৎ কোম্পানির পরিচালক বৃন্দ যদি এক্স এর কাছ থেকে জামানত, নির্দিষ্ট জামানত রেখে ঋণ নেয় তাহলে ওই সম্পদ এক্স এর অনুমতি ছাড়া অন্য কোথাও লেনদেন করতে পারবে না। অনির্দিষ্ট জামানত, এখানে পার্থক্য হচ্ছে, এক্ষেত্রে পরিচালনা পর্ষদ ডিবেঞ্চার হোল্ডারদের অনুমতি ছাড়া উক্ত সম্পত্তি লেনদেন করতে পারবে। অর্থাৎ এখানে জামানত থাকলেও তার নির্দিষ্ট না থাকায় পরিচালক মন্ডলী উক্ত জামানতের লেনদেন করতে পারবে। তাহলে একটি কথা হচ্ছে, নির্দিষ্ট জামানত রেখে যার কাছ থেকে ঋণ নেওয়া হয় তার অনুমতি ছাড়া ওই সম্পদ লেনদেন আর কোম্পানি করতে পারে না। আর অনির্দিষ্ট জামানতের ক্ষেত্রে কোম্পানি ওই ঋণদাতার অনুমতি ছাড়াই লেনদেন করতে পারে। অর্থাৎ মনে করো অনির্দিষ্ট জামানত মাত্র ওয়াইয়ের কাছে ঋণ দিয়েছে, ওয়াইয়ের অনুমতির প্রয়োজন হবে না। এবার পরিশোধের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে পরিশোধের ভিত্তিতে এইখানে পরিশোধযোগ্য ঋণপত্র, এই ধরনের ঋণপত্র একটি নির্দিষ্ট সময় পরে ঋণ পরিশোধ করার নিশ্চয়তা দেওয়া হয়। ঋণপত্র বর্ণিত নিয়মাবলী অনুসরণ করে উক্ত অর্থ পরিশোধ করা হয়ে থাকে। অর্থাৎ যে বন্ড নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধে প্রতিশ্রুতি থাকে তাকে পরিশোধ ঋণপত্র বলে। অপরিশোধযোগ্য ঋণপত্রে বর্ণিত শর্ত অনুযায়ী
কোম্পানি বিলুপ্ত পূর্বে যে ঋণপত্র অর্থ পরিশোধে কোম্পানি বাধ্য থাকে না তাকে অপরিশোধযোগ্য ঋণপত্র বলে। অর্থাৎ অপরিশোধ ঋণপত্র বিলুপের আগে, অর্থাৎ কোম্পানির বিলুপের আগে পরিশোধ করা হয় না। অর্থাৎ কোম্পানি যখন বিলুপ সাধন হয় ঠিক সেই সময়তে এই ঋণ পরিশোধ করা হয়। কোম্পানির জীবনকালে অর্থাৎ কোম্পানির জীবদ্দশায় এর অর্থ পরিশোধের প্রয়োজন হয় না বিধায় একে স্থায়ী ঋণপত্র নামেও অভিহিত করা হয়ে থাকে। তাহলে অপরিশোধযোগ্য ঋণপত্র স্থায়ী ঋণপত্র নামেও অভিহিত। তালিকাভুক্তির ভিত্তিতে, অন দ্য বেসিস অফ রেজিস্ট্রেশন, তালিকাভুক্তির ভিত্তিতে, অর্থাৎ তালিকাভুক্তি বলতে গেলে এখানে নিবন্ধনের কথা বলা হচ্ছে, রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে। নিবন্ধিত ঋণপত্র কোম্পানির খতিয়ান বইতে যে সমস্ত ঋণপত্রের মালিকদের নাম, ঠিকানা ও ক্রমিক নং ইত্যাদি লিখে রাখা হয় ওই সব ঋণপত্রকে নিবন্ধিত ঋণপত্র বলা হয়। কোথায়? কোম্পানির যে রেজিস্ট্রেশন বই আছে, কোম্পানির সেই রেজিস্ট্রেশন বইয়ে অর্থাৎ কোম্পানির খতিয়ান বইয়ে, কোম্পানির খতিয়ান বইয়ে যখন ঋণদাতাদের নাম, ঠিকানা, ক্রমিক নম্বর সব কিছু লিখে রাখা হয় তখন তাকে বলা হয় নিবন্ধিত ঋণপত্র। আর যে ঋণপত্রের ক্ষেত্রে গ্রহীতার নাম, ঠিকানা, ক্রমিক নম্বর কিছুই উল্লেখ থাকে না তাকে অনিবন্ধিত ঋণপত্র বলে। এই ঋণপত্র শুধু অর্পণের মাধ্যমে হস্তান্তরযোগ্য। অর্থাৎ যেটা অনিবন্ধিত ঋণপত্র সেটা হস্তান্তরের মাধ্যমে, অর্থাৎ অর্পণের মাধ্যমে হস্তান্তর হয়ে যায়। অর্থাৎ এই ধরনের ঋণপত্র অনেকটা খোলা ঋণপত্র হিসাবে বিবেচিত। অর্থাৎ অনিবন্ধিত ঋণপত্র, মনে করি কয় ঋণপত্র খকে দিল, এর মালিক হবে খ, অনিবন্ধিত ঋণপত্র, অর্থাৎ অবাধে হস্তান্তরযোগ্য। কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে তা অবশ্যই হবে না, সেটা আইনভাবে তাকে চেঞ্জ করতে হবে। রূপান্তরের উপর ভিত্তি করে, কনভার্টেবল, অন দ্য বেসিস অফ কনভার্টেবল, রূপান্তরযোগ্য ঋণপত্র অর্থাৎ পরিবর্তনযোগ্য। রূপান্তরযোগ্য বলতেছি আগে বলে রাখি যে রূপান্তরযোগ্য যেটা সেটা কিন্তু পরিবর্তনযোগ্য হিসাবে প্রশ্ন থাকতে পারে। এই ধরনের ঋণপত্রের ক্ষেত্রে কোম্পানি একটি নির্দিষ্ট সময় পরে ঋণপত্র ফেরত নিয়ে তার বিপরীতে তাদের শেয়ার প্রদান করে থাকে। ঋণদাতা কোম্পানির শেয়ার মালিকে পরিণত হয়। অর্থাৎ এখানে একটা বিষয় বিশেষভাবে বোঝার আছে, এইখানে পরিবর্তনযোগ্য বা রূপান্তরযোগ্য, অর্থাৎ এখানে ছিল ঋণদাতা এক্স, মনে করি ঋণদাতা। এখন কোম্পানি একটা নির্দিষ্ট সময় পরে এক্স এর কাছ থেকে ঋণপত্র ফেরত নিয়ে তাকে শেয়ার প্রদান করলো, অর্থাৎ ঋণপত্রের জায়গাতে শেয়ার প্রদান করলো কাকে? এক্স কে। তাহলে এখন এক্স আর ঋণদাতা নয়, এখন হচ্ছে শেয়ার হোল্ডার। আর শেয়ার হোল্ডার মানে কি? কোম্পানির মালিক। তার মানে কি? রূপান্তরযোগ্যের মাধ্যমে, অর্থাৎ ছিল ঋণদাতা, রূপান্তর করে তাকে নিয়ে আসা হলো শেয়ার মালিকে। এর জন্য এটাকে বলা হচ্ছে রূপান্তরযোগ্য ঋণপত্র। অরূপান্তরযোগ্য ঋণপত্র, যে ঋণপত্র ফেরত কোম্পানি কখনোই শেয়ার ইস্যু করে না বা করতে পারে না, সেটাকে বলা হচ্ছে অরূপান্তরযোগ্য ঋণপত্র। শুধুমাত্র অর্থ পরিশোধ করেই এরূপ ঋণপত্র ফেরত নেওয়া যায়। অন্যান্য ঋণপত্র, ইনকাম বন্ড। প্রিয় শিক্ষার্থীরা বলতেছি যে তোমরা মনোযোগ সহকারে এটা শুনবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এটা খুঁজেও পাওয়া যাবে না। ইনকাম বন্ড, যে সমস্ত বন্ডের সুদ প্রধান কোম্পানির মুনাফার উপর নির্ভরশীল, সে সমস্ত বন্ডকে আই বন্ড বলে। কোম্পানির মুনাফা অর্জিত না হলে বন্ডের উপর সুদ প্রদান করা হয় না, অর্থাৎ ইনকাম বন্ড। এটাকে বলা হচ্ছে ইনকাম বন্ড।
কোম্পানির আয় হলে সুদ পাবে, কোম্পানির আয় হলে সুদ পাবে, আর কোম্পানির যদি আয় না হয় তাহলে সুদ পাবে না। এটা হচ্ছে ইনকাম বন্ড। আর 2 নম্বর, এটা হচ্ছে জিরো কুপন বন্ড। এই ধরনের ঋণপত্রের সমমূল্যে বা কম মূল্যে বাটায় বিক্রয় করা হয়ে থাকে। এখানে কোনো সুদের কথা উল্লেখ করা হয় না, শুধু মেয়াদ শেষে কত টাকা পরিশোধ করে ঋণপত্র ফেরত নেওয়া হবে তা উল্লেখ থাকে। এক্ষেত্রে ক্রয় মূল্য পরিশোধ মূল্যের পার্থক্যই হলো ঋণদাতার আয়। সে 2 বছরের জন্য ঋণ নেওয়া হলো, ক্রয়ের কাছ থেকে এই কোম্পানি ঋণ নিল 500 টাকা, 2 বছর পরে তাকে ফেরত দেবে 700 টাকা। এই যে পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে আয়, অর্থাৎ 2 বছর তার 500 টাকায় 200 টাকা আয়। কিন্তু এখানে সুদের কোনো হার লেখা থাকে না বা উল্লেখ থাকে না। কুপন বন্ড, এটি হস্তান্তরযোগ্য ঋণপত্রের মতে শুধু ঋণপত্রের সুদের কথা উল্লেখ থাকে। কুপন বন্ড, কুপন বন্ডে সুদের কথা উল্লেখ থাকে নির্দিষ্ট সময় পরে। এখানে বলা হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট তারিখের জন্য কুপন লাগানো থাকে। ঋণদাতা কুপনগুলো নির্দিষ্ট তারিখে কোম্পানিতে জমা দিয়ে সুদের অর্থ উত্তোলন করে থাকে। অর্থাৎ কুপন বন্ড হচ্ছে আসলে সেখানে একটা কুপন দেওয়া থাকে এবং নির্দিষ্ট তারিখ দেওয়া থাকে, সেই তারিখে ঋণদাতা সেই কুপন কোম্পানিতে জমা দিয়ে তার সুদ উত্তোলন করে নিতে পারে, আসল সেখান থেকে যায়। জাক বন্ড, আসলে উচ্চ ঝুঁকি উচ্চ প্রতিদান সম্পন্ন বন্ডকে জাক বন্ড বলা হয়ে থাকে। 1980 সালের দিকে এই ধরনের বন্ড আমেরিকাতে প্রচলন করা হয়। সাম্প্রতিককালের এই বন্ড মূলধন বাজারে যথেষ্ট ভূমিকা পালন করছে। আর্থিক সমস্যার সময় প্রতিষ্ঠান উচ্চ বার্তা প্রদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করে। আবার কিছু বন্ড আছে যেগুলো বিলি করার সময় উচ্চ ঝুঁকি সম্পন্ন হয়ে থাকে। এবার আলোচনা করব, এটা শেয়ারের শ্রেণী বিভাগ আলোচনা করলাম, ঋণপত্র শ্রেণী বিভাগ। এবার আলোচনা করব ঋণপত্র ইস্যু সংক্রান্ত নিয়মাবলী। ঋণপত্র ইস্যু সংক্রান্ত নিয়মাবলী। এখানে ইচ্ছা করলে ঋণপত্র ইস্যু করা যায় না। এর কোম্পানি আইনে 182 ধারায় শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের উদ্দেশ্যে কোম্পানির বিবরণপত্র প্রচারের এই অধিকার স্বীকৃত হয়েছে। অর্থাৎ শেয়ার বিক্রয়, ঋণপত্র বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণের অধিকার কোম্পানির পরিচালক পর্ষদের উপর ন্যস্ত। তবে এটা শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি ইস্যু করতে পারে এবং শেয়ারের মতোই ঋণপত্র সংগ্রহের উদ্দেশ্যে জনসম্মুখে বিবরণপত্র অবশ্যই প্রচার করতে হবে পাবলিক লিমিটেড কোম্পানিকে। এবং এখানে কোম্পানির সিলমোহরকৃত বিবরণপত্র অবশ্যই থাকতে হবে এবং এটা হচ্ছে কোম্পানির স্বীকৃতিপত্র। কোম্পানি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর শেয়ার ইস্যুর ন্যায় বিবরণপত্র প্রকাশের মাধ্যমে ঋণপত্র ইস্যু করতে পারে। ন্যূনতম মূলধন সংগৃহীত না হলে, যেহেতু শেয়ার ইস্যু কোম্পানির কার্যক্রম শুরু করা যায় না, তাই শেয়ার মূলধন ন্যূনতম পর্যায়ে সংগ্রহের লক্ষ্যে ন্যূনতম শেয়ার প্রত্যাখ্যানের পরে একমাত্র ঋণপত্র ইস্যু করা যায়। পাবলিক লিমিটেড কোম্পানি নিয়মিতভাবে শেয়ার ইস্যু করতে পারে। এখানে একটু কথা স্মরণ করে দেই প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ ন্যূনতম মূলধন সংগ্রহের জন্য আগে শেয়ার বিক্রয় করতে হবে। শেয়ার বিক্রয়ের মাধ্যমে ন্যূনতম মূলধন সংগৃহীত হলে ঋণপত্র বিলি করা যায়, তাছাড়া ঋণপত্র কখনোই ইস্যু করা যায় না। তাহলে অবশ্যই মনে রাখতে হবে আগে শেয়ার বিক্রয় করে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হবে
তারপরে ঋণপত্র ইস্যু করতে হবে, তাছাড়া ঋণপত্র ইস্যু করা যায় না। তো পাবলিক লিমিটেড কোম্পানি ঋণপত্র ইস্যুর ক্ষেত্রে নিম্নোক্ত নিয়ম ফলো করে থাকে। সমহারে ঋণপত্র ইস্যু, বাংলাদেশে সাধারণত সমহারে ঋণপত্র ইস্যু করা হয়। অর্থাৎ সমহার বলতে গেলে এখানে ঋণপত্রে গায়ে যে মূল্য লেখা থাকে সেই মূল্যকে বলা হচ্ছে সমহার। যদি 100 টাকা ঋণপত্র লেখা থাকে আর 100 টাকা যদি বিক্রয় করা হয় সেটাকে বলা হয় সমহার। এবার অবহারে, অবহারে বলতে গেলে পাবলিক লিমিটেড কোম্পানি পরিমাণ নিয়মাবলী দ্বারা ক্ষমতা প্রাপ্ত হয়ে ঋণপত্রের প্রকৃত মূল্য অপেক্ষা কম মূল্যে ঋণপত্র ইস্যু করলে তাকে অবহারে ঋণপত্র ইস্যু বলে। একটা হচ্ছে সমহারে, মানে 100 টাকাতে বিক্রয় করতেছে, আর অবহারে সে মূল্য 100 টাকা বিক্রয় করলো 90 টাকায়, তাহলে 10 টাকা অবহারে বিক্রয় করলো, তাহলে এটা 10% আসতেছে। অর্থাৎ কম দামে বিক্রয় হলো। এক্ষেত্রে ঋণপত্রের একটি কথা বলেছি, এই 100 টাকার ঋণপত্র বিক্রয় করা হলো 90 টাকায়, অর্থাৎ অবহারে। কিন্তু ঋণপত্রের উপর সুদ দিতে হবে 100 টাকার উপরে সুদ দিতে হবে, 90 টাকার উপর নয়। অর্থাৎ পুরো অর্থের উপরে সুদের হার প্রযোজ্য হবে। আবার অর্থ পরিশোধের ক্ষেত্রে ওই 90 টাকা না, কোম্পানিকে 100 টাকা পরিশোধ করতে হবে, 90 টাকা পরিশোধ করা যাবে না। কারণ তখন কোম্পানি তার প্রয়োজনে অবহারে ঋণপত্র ইস্যু করেছিল। এবং ঋণপত্র পূর্ণ বিলীকরণ 1994 সালে কোম্পানি আইনের 178 ধারা 78-এর 1 ধারায় বলা হয়েছে যে কোম্পানির পরিমাণ নিয়মাবলীতে বা নিবন্ধন ইস্যুর শর্তাবলীতে স্পষ্টভাবে ভিন্নরূপ কিছু বলা না থাকলে এই আইন প্রবর্তিত হওয়ার পূর্বে বা পরে ইস্যুকৃত ঋণপত্র পরিশোধপূর্বক ফেরত নেওয়া হলে উক্ত ঋণপত্র পুনরায় ইস্যু করার অধিকার কোম্পানি থাকবে এবং সর্বদা এই অধিকার ছিল। অর্থাৎ যদি আগে যে ঋণপত্রে বিলি করা হয়েছে, ঋণপত্র ইস্যু করা হয়েছে, সেগুলো যদি পরিশোধ করা হয় তাহলে আবার সেই ঋণপত্র বাজারে বিক্রয় করতে পারবে। এটাই হচ্ছে নিয়ম। ঋণপত্রের ধারকের অধিকার। এবার ঋণপত্র ধারকের অধিকার। ধারক শেয়ার হোল্ডার, তাহলে এটা হচ্ছে ডিবেঞ্চার হোল্ডার, অর্থাৎ ঋণপত্রের ধারক। কোম্পানি যদি নির্দিষ্ট সময়ে ঋণপত্রের ধারককে সুদ প্রদান করতে বা আসল টাকা ফেরত দিতে সমর্থ না হয়, আমি ঋণপত্র ধারকের অধিকার বলতেছি, সমর্থ না হয় বা ঋণপত্র উল্লেখিত শর্তাবলী পালনে অসমর্থ হয়, তাই ঋণপত্রের ধারকগণ নিম্নবর্ণিত অধিকার সমূহ ভোগ করে। ক, নিবন্ধনের ক্ষেত্র অধিকার। কোম্পানির অবসানের আগে যদি ঋণপত্রগুলো নিবন্ধিত হয়, তা ঋণপত্র ধারক জামানতি মহাজনী হিসাবে গণ্য হবে। অর্থাৎ কোম্পানির অবসান বা বিলুপ সাধনের পূর্বে যদি ঋণদাতাগণ তাদের ঋণপত্রগুলো নিবন্ধন করতে পারে তাহলে জামানতি মহাজন হিসাবে গণ্য হবে। আর যদি ঋণপত্রগুলো নিবন্ধন করতে না পারে তাহলে জামানতবিহীন মহাজন বলে বিবেচিত হবে। বন্ধক ও জামিন যুক্ত দলিলের অনুলিপি ও বন্ধক বহি পরিদর্শনের অধিকার। যেহেতু ঋণ দিচ্ছে সেহেতু কোম্পানির ধারা 168 অনুসারে রক্ষিত অনুলিপি সমূহ বা কোনো বন্ধক বা চার্জ সৃষ্টিকারীর যেসব দলিল এই আইন অনুযায়ী নিবন্ধনের জন্য রেজিস্ট্রারের কাছে দাখিল করতে হয়, সেসব দলিল এবং ধারা 174 অনুসারে রক্ষিত বন্ধক বই যাতে কোম্পানির যে কোনো পাওনাদার
বা সদস্য কোনো ফিস প্রদান ব্যতি রেখেই পরিদর্শন করতে পারেন। সেই জন্য উক্ত অনুরূপী দলিল এবং বই সমূহ যুক্তিসঙ্গত সময়ে উন্মুক্ত রাখতে হবে। অর্থাৎ ঋণদাতাগণ যেন সেই বই, তারপর সেই দলিল এবং অনুলিপিগুলো পরিদর্শন করতে পারে ফি ছাড়াই, তার জন্য যুক্তিসঙ্গত সময়ে অর্থাৎ নির্ধারিত সময়ে সেগুলো উন্মুক্তভাবে রাখতে হবে, যেন ঋণদাতাগণ গিয়ে সেগুলো পরিদর্শন করতে পারে। সেই অধিকারটুকু ঋণদাতাদের রয়েছে। গ, ডিবেঞ্চার বই পরিদর্শন এবং নকল পাবার অধিকার। অর্থাৎ পরিদর্শন করতে পারবে এবং নকলও পেতে পারবে। কোম্পানি তার প্রতিটা ঋণপত্রের বই যে কোনো ঋণপত্রের ধারক বা শেয়ার হোল্ডারদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখবে এবং প্রত্যেক ঋণপত্র বা শেয়ারের ধারক প্রয়োজন হলে নির্ধারিত ফিস প্রদান করে উক্ত বই বা এর অংশ বিশেষের অনুরূপী সংগ্রহ করতে পারবে। এখানে একটি কথা মনে রাখতে হবে যে পরিদর্শন করার জন্য কোনো ফি এর প্রয়োজন নাই, কিন্তু অনুমতি নিতে গেলে নির্দিষ্ট ফি দিয়ে তাকে অনুলিপি দিতে হবে। অর্থাৎ ঋণদাতা গণকে মামলা দায়ের করার অধিকার। ঋণ হিসেবে দেওয়া অর্থ আদায় করার জন্য ঋণপত্রধারীগণ মামলা দায়ের করতে পারবে। এখন ঋণপত্রধারীগণ কি করতে পারবে? মামলা দায়ের করতে পারবে। এরূপ মামলা দায়ের করলে আদালত একজন তদারককারী বা তত্ত্বাবধায়ক নিয়োগ করেন। প্রয়োজন হলে একজন ব্যবস্থাপক নিয়োগ করে ঘোষণা করেন যে কোম্পানি পরিসম্পদগুলোতে ঋণপত্র ধারকের দাবি আছে এবং কোম্পানি যেন বন্ধকি খালাস না করে। অর্থাৎ কোম্পানি মামলা করলে, অর্থাৎ কোনো সম্পদের উপর যদি মামলা হয়, তাহলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই সম্পত্তি অন্যত্র বিক্রয় বা খালাস করা যাবে না। সম্পত্তি বিক্রয়ের অধিকার। এখন সম্পত্তি বিক্রয়ের অধিকার মানে কি? যদি ঋণপত্র ধারকের কাছে নিজ দখলে কোনো সম্পদ থাকে এবং ঋণপত্রের বর্ণিত শর্তাদি অনুসারে কোম্পানি যদি সুদ বা আসল পরিশোধ করতে অক্ষম হয়, তাহলে ঋণদাতা সেই সম্পত্তি বিক্রয় করার অধিকার রাখে। এবার নিবন্ধকের প্রদত্ত ফি ফেরত পাওয়ার অধিকার। ঋণপত্রের ধারকগণ কর্তৃক নিবন্ধকের কাছে ঋণপত্র বা তার জামিন দলিল নিবন্ধনের জন্য যথানিয়মে যে পরিমাণ অর্থ ফি হিসাবে প্রদান করা হয়েছে তা সে কোম্পানির কাছ থেকে আদায় করতে পারবে। তত্ত্বাবধায়ক নিয়োগের অধিকার। তত্ত্বাবধায়ক, যেটা ইংলিশে বলা হচ্ছে রিসিভার, অর্থাৎ তত্ত্বাবধায়ক নিয়োগের অধিকার এটা কার রয়েছে? ঋণদাতাদের রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তত্ত্বাবধায়ক নিয়োগের অধিকার ঋণপত্রে ধারকদের রয়েছে। অর্থাৎ ঋণপত্র লিখিত অর্থ পরিশোধযোগ্য হলে যে কোনো সময় ঋণপত্রের ধারক লিখিতভাবে এক বা একাধিক ব্যক্তিকে ঋণপত্রের মাধ্যমে দাবিকৃত সম্পত্তির তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারে। চূড়ান্ত হিসাবের অনুলিপি পাওয়ার অধিকার। অর্থাৎ চূড়ান্ত হিসাব, কোম্পানির যে চূড়ান্ত হিসাব হয়, চূড়ান্ত হিসাবের অনুলিপি পাওয়ার অধিকার। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে 21 দিন পূর্বে নোটিশ পাওয়ার অধিকারী ঋণপত্রের ধারকগণ নিরীক্ষকের সনদ সহ বাৎসরিক, অর্থাৎ নিরীক্ষকের সনদ সহ বাৎসরিক চূড়ান্ত হিসাবের অনুলিপি পাওয়ার অধিকারী। এক্ষেত্রে তারা বিগত বছরের উদ্বৃত্তপত্র এবং এত সংক্রান্ত কাগজপত্র বিনা ফিতে পাওয়ার অধিকার ভোগ করে। তাই চূড়ান্ত হিসাবের অনুলিপি পাওয়ার অধিকার আছে এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে 21 দিন পূর্বে নোটিশ পাওয়ার অধিকারী ঋণপত্র ধারকগণ নিরীক্ষকের সনদ সহ বার্ষিক চূড়ান্ত হিসাবে অনুলিপি পাওয়ার অধিকারী। অর্থাৎ সবাই না, যারা 21 দিন পূর্বে নোটিশ পাবে। এবার নির্দিষ্ট এবং অনির্দিষ্ট জামিন, ফিক্সড এন্ড ফ্লোটিং চার্জ। আমি শিক্ষার্থী আপনারা লিখি, আমি বলতেছি নির্দিষ্ট এবং অনির্দিষ্ট জামিন, ফিক্সড এন্ড ফ্লোটিং চার্জ। ঋণপত্র বিলির ক্ষেত্রে সম্পত্তি জামিনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কোম্পানি কোনো সম্পত্তি জামানত রেখে বা না রেখে বা আংশিক জামানত রেখে
ঋণপত্র বিলি করতে পারে। এরূপ জামিন নির্দিষ্ট বা অনির্দিষ্ট, সত্যহীন বা সত্যযুক্ত, স্থির বা অবিরাম নানান ধরনের হতে পারে। নির্দিষ্ট অনির্দিষ্ট জামিন নিম্নরূপ। নির্দিষ্ট জামিন: কোম্পানির কোন নির্দিষ্ট সম্পত্তি জামিন রেখে যদি কোনো ঋণপত্র ইস্যু করা হয় তবে তাকে নির্দিষ্ট জামিন বলে। একটা কোম্পানি তাদের একটা শিল্প ইউনিটে বিল্ডিং ও সমুদায় যন্ত্রপাতি জামিন রেখে 5 কোটি টাকা ঋণপত্র ইস্যু করলো। কত কোটি টাকা? 5 কোটি টাকা ঋণপত্র ইস্যু করলো। এই যে নির্দিষ্ট সম্পত্তি জামিন রেখে, অর্থাৎ শিল্পের একটা বিল্ডিং এবং সমুদায় যন্ত্রপাতি জামিন রেখে 5 কোটি টাকা ঋণপত্র ইস্যু করলো, এই ক্ষেত্রে এই জামিন নির্দিষ্ট জামিন বলে বিবেচিত হবে। নির্দিষ্ট জামিনের ভিত্তিতে বিলিখিত ঋণপত্রকে বন্ধকি ঋণপত্র বলা হয়। যেহেতু 5 কোটি টাকা বন্ধক কার কাছে রেখেছে? ঋণদাতার কাছে রেখেছে। যেমন আমরা ব্যাংকে ঋণ নিতে গেলে কোনো সম্পদ বন্ধক রাখি এবং সেটা ব্যাংক জামানত হিসাবে রেখে দেয়। যদি ঋণদাতা অর্থাৎ ঋণ গ্রহীতা পরিশোধ না করে, ব্যাংক সেটা বিক্রি করার অধিকার রাখে। এই ক্ষেত্রে এই জামিন নির্দিষ্ট জামিন বিবেচিত হয়। নির্দিষ্ট জামিনের ভিত্তিতে বিলিখিত ঋণপত্রকে বন্ধকি ঋণপত্র বলা হয়। নির্দিষ্ট জামিনকৃত সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে ঋণপত্র ধারীদের পুনরানুমতি গ্রহণের প্রয়োজন পড়ে। অর্থাৎ কোম্পানি যে 5 কোটি টাকা নির্দিষ্ট বিল্ডিং বা যন্ত্রপাতি জামিন রেখে ঋণ নিয়েছে, যদি ওই বিল্ডিং বা যন্ত্রপাতি কোনো কিছু করতে চায় তাহলে যাদের কাছে ঋণ নিয়েছে তাদের কাছ থেকে অনুমতি গ্রহণের প্রয়োজন পড়বে। অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারবে না। এরূপ জামিন নিবন্ধিত হওয়া আবশ্যক। অর্থাৎ নির্দিষ্ট জামিন অবশ্যই নিবন্ধিত হতে হবে এবং নিবন্ধনের ফলে বন্ধকি সম্পত্তির উপর ঋণপত্রধারীদের সত্ত্বের অধিকার সৃষ্টি হয়। সত্ত্বের অধিকার সৃষ্টি হয়। ফলে এরূপ সম্পত্তি কখনোই কোম্পানি ঋণপত্রধারীদের অনুমতির বাইরে বিক্রয় বা অন্য কোথাও জামিন দিতে পারে না। এরূপ সম্পত্তি কোম্পানি অন্য কোথাও পরবর্তীতে জামিন দিলেও পূর্বের জামিন নিবন্ধনকৃত থাকায় পরবর্তী জামিন গ্রহীতা এতে কোনো সত্ত্ব পাবে না। অর্থাৎ পূর্বে জামিন নিয়েছে আমরা মনে করি এ, পরে অর্থাৎ পূর্বে নির্দিষ্ট জামিনের ভিত্তিতে ঋণ দিয়েছে এ, পরে কোম্পানি রেখেছে বি এর কাছে, বি কোনো সত্ত্ব পাবে না যেহেতু এ ওই সম্পত্তি আগে নিবন্ধন করেছে। এই জন্য বলা হচ্ছে এরূপ সম্পত্তি কোম্পানি অন্য কোথাও পরবর্তী জামিন দিলেও, অর্থাৎ জামিন দিলেও পূর্বের জামিন অর্থাৎ এ জামিন নিবন্ধিত থাকায় পরবর্তী জামিন গ্রহীতা এতে কোনো সত্ত্ব পাবে না, অর্থাৎ বি কোনো সত্ত্ব পাবে না। কোম্পানি বিলোপের ক্ষেত্রে এরূপ জামিনকৃত সম্পত্তি বিক্রয়রত অর্থ থেকে প্রথমে নির্দিষ্ট জামিন গ্রহীতা ঋণপত্রধারীদের পাওনা পরিশোধ করতে হয়। তাহলে নির্দিষ্ট জামিন গ্রহীতাদের অধিকার আগে, তারপরে অনির্দিষ্ট বা ভাসমান জামিনের যে এখন আলোচনা করতেছি, অনির্দিষ্ট জামিনের ক্ষেত্রে কোম্পানির জামিনের ক্ষেত্রে কোম্পানির বর্তমান ও ভবিষ্যৎ কতিপয় বা সকল সম্পত্তি সাধারণভাবে জামিন রাখা হয়। এক্ষেত্রে পরিচালক পর্ষদ ঋণপত্রের মালিকের অনুমতি ছাড়া জামিন হিসাবে রক্ষিত সম্পত্তি নিয়ে লেনদেন করতে পারে। এখানে ঋণদাতাদের অনুমতির প্রয়োজন হয় না। এই ধরনের জামিন কেবল কোম্পানির বর্তমান সম্পত্তি জামিন রাখা হয় না, বরং ভবিষ্যতে ব্যবসা চলাকালীন সময় অর্জিত কোম্পানির সকল সম্পত্তিও এই জামিনের আওতার, এই জামিন অন্তর্ভুক্ত। অনির্দিষ্ট জামিন বা প্রবাহমান দায়ের বৈশিষ্ট্য। অনির্দিষ্ট জামিন বলতে সেই জামিনকে বোঝায় যা জামিন গ্রহীতা তাৎক্ষণিকভাবে কার্যকর করতে পারে না, বরং চুক্তিতে উল্লেখ নির্দিষ্ট সময় উত্তীর্ণ হলে বা ঘটনা ঘটলে মাত্র এরূপ জামিন কার্যকর হয়ে থাকে। সাধারণভাবে এরূপ সম্পত্তি দায়বদ্ধ থাকায় এবং নির্দিষ্ট শর্ত পূরণ বা ঘটনা না ঘটা পর্যন্ত এবং বন্ধ কার্যকরে উদ্যোগ না নেওয়া পর্যন্ত এরূপ দায় চলতে থাকায় একে প্রবাহমান দায় বলা হয়ে থাকে। জাস্টিস রোমান এরূপ জামিন বা দায় নিম্নত 3টি বৈশিষ্ট্য কথা বলেছেন। সেই 3টি বৈশিষ্ট্য হচ্ছে:
এটি কোম্পানির বর্তমানে ও ভবিষ্যতে একটি নির্দিষ্ট শ্রেণীর সম্পত্তির উপর সৃষ্ট যাবেন। কোম্পানির স্বাভাবিক লেনদেনকালে এ ধরনের সম্পদ সময়ে পরিবর্তন হতে পারে এবং এরূপ দায় বা জামিনের উপর স্বত্বাধিকারী ব্যক্তি বা তার পক্ষে ভবিষ্যতে কোনো পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত কোম্পানি এরূপ সম্পদ নিয়ে সাধারণ ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারে। উপরোক্ত বৈশিষ্ট্যগুলি ছাড়াও অনির্দিষ্ট জামিনের নিম্নোক্ত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। জামিনের চুক্তিতে উল্লেখ কোনো ঘটনা ঘটলেই মাত্র জামিনের স্বত্বাধিকারী জামিনকৃত সম্পত্তির উপর তার অধিকার প্রয়োগ করতে পারে। অনির্দিষ্টভাবে জামিনকৃত সম্পত্তির ব্যবসায় স্বাভাবিক ধারায় ও যুক্তিসঙ্গত কারণে বিক্রয় করা যায়। জামিন চুক্তির শর্ত অনুসারে অনির্দিষ্ট জামিন কখনো নির্দিষ্ট জামিনে পরিণত হতে পারে, অর্থাৎ অনির্দিষ্ট জামিন নির্দিষ্ট জামিনে পরিণত হতে পারে। সেক্ষেত্রে নির্দিষ্ট জামিনের ধারা অনুসরণ করতে হবে। এবার কখন অনির্দিষ্ট জামিন নির্দিষ্ট জামিনে পরিণত হয়, অর্থাৎ অনির্দিষ্ট জামিন নির্দিষ্ট জামিনে পরিণত হতে পারে। আমি লিখতেছি না, অনির্দিষ্ট জামিন নির্দিষ্ট জামিনে পরিণত হয়। সাধারণ জামিনের দলিলে উল্লেখিত থাকে এরূপ ঘটনা বা ঘটনাবলী সংঘটিত হলে অনির্দিষ্ট জামিন নির্দিষ্ট জামিনে পরিণত হয় এবং বলবৎযোগ্য হয়। অর্থাৎ এই অবস্থায় কোম্পানি জামিন প্রদানের মাধ্যমে গৃহীত ঋণের অর্থ অবিলম্বে পরিশোধ করতে বাধ্য হয়ে পড়ে। যে সকল ঘটনার কথা উল্লেখ থাকে সেগুলো হলো ঋণপত্র সুদ প্রদান করতে কোম্পানি ব্যর্থ হলে অনির্দিষ্ট জামিন নির্দিষ্ট জামিনে পরিণত হবে। ঋণপত্রের মূল টাকা যথাসময়ে পরিশোধ করতে কোম্পানি ব্যর্থ হলে কোম্পানি তার ব্যবসায় স্বেচ্ছামূলক অবসান ঘটালে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিরোধ সাধন ঘটালে ঋণপত্রের মালিক কর্তৃক রিসিভার নিয়োগ করা হলে আদালত কর্তৃক রিসিভার নিয়োগ করা হলে এই সকল ক্ষেত্রে অনির্দিষ্ট জামিন নির্দিষ্ট জামিনে পরিণত হয় এবং ঋণদাতার অনুমতি ছাড়া সেই সম্পত্তি কোম্পানি ব্যবহার করতে বা খালাস করতে পারে না। তত্ত্বাবধায়ক ও তার নিয়োগ। এবার তত্ত্বাবধায়ক, এটা লাস্ট। ঋণপত্রের মাধ্যমে ঋণ হিসাবে প্রদত্ত অর্থ আদায়ের জন্য কোম্পানি আইনে ঋণপত্রের ধারক কর্তৃক বা আদালতের আদেশক্রমে যে ব্যক্তিকে নিয়োগ করা হয় তাকে তত্ত্বাবধায়ক বলে। অর্থাৎ ঋণপত্রের লিখিত অর্থ পরিশোধযোগ্য হলে যে কোনো সময় ঋণপত্রধারী লিখিত হবে এক বা একাধিক ব্যক্তিকে ঋণপত্রের মাধ্যমে দাবিযুক্ত সম্পত্তি তদারককারী নিয়োগ করতে পারে। অর্থাৎ ঋণদাতারাও নিয়োগ করতে পারে এবং আদালতের মাধ্যমেও নিয়োগ হতে পারে। এক্ষেত্রে তত্ত্বাবধায়কের কাজ হলো কোম্পানির কাছ থেকে ঋণের টাকা আদায় করা এবং আদায়কৃত টাকা ঋণপত্রধারীদের ফেরত দেওয়া। প্রয়োজন বোধে জামিনকৃত সম্পত্তি বিক্রয় করেও পাওনা আদায়ের ব্যবস্থা করা যেতে পারে। তত্ত্বাবধায়ক নিয়োগ পদ্ধতি। ঋণপত্রের মাধ্যমে ঋণ হিসেবে প্রদত্ত অর্থ আদায়ের জন্য কোম্পানি আইন এক বা একাধিক তত্ত্বাবধায়ক নিয়োগের বিধান রয়েছে। দুইভাবে তত্ত্বাবধায়ক নিয়োগ করা যায়। ঋণপত্র দলিলের শর্ত অনুযায়ী, অর্থাৎ ঋণপত্র আসল অথবা সুদ প্রদানে কোম্পানি ব্যর্থ হলে ঋণপত্র ধারকগণ তাদের ঋণ দলিলের ক্ষমতা বলে তাদের পাওনা আদায়ের উদ্দেশ্যে এক বা একাধিক তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারে এবং আদালতের আদেশক্রমে, অর্থাৎ ঋণ হিসাবে প্রদত্ত অর্থ আদায়ের জন্য ঋণপত্রধারী আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারে। তত্ত্বাবধায়ক নিয়োগের পরিণাম বা ফলাফল। নিবন্ধকের নোটিশ প্রদান, অর্থাৎ নিয়োগ প্রাপ্তির 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক নিয়োগ সম্পর্কে রেজিস্ট্রারের নিকট একটি নোটিশ দাখিল করবেন এবং নিবন্ধনের জন্য নির্ধারিত ফি জমা দিবেন। পরবর্তী নিবন্ধক বিষয়টি নথিভুক্ত করবেন। কাগজপত্র দাখিল। নিয়োগ প্রাপ্তি ও ক্ষমতা গ্রহণের পর প্রতি বছর একবার বা তত্ত্বাবধায়ক হিসেবে তার দায়িত্ব অবসানের পর একবার নির্ধারিত ফর্মে মোট প্রাপ্ত অর্থ এবং তার বন্টনের সংক্ষিপ্ত হিসাব নিবন্ধকের নিকট দাখিল করতে হবে। পরিচালকের ক্ষমতা হ্রাস। তত্ত্বাবধায়ক নিয়োগের ফলে কোম্পানির পরিচালকদের ক্ষমতা লোপ বা রহিত হয়ে যায়। পূর্ণ নিয়োগ না দেওয়া পর্যন্ত তারা তত্ত্বাবধায়কের নিকট পারিশ্রমিক দাবি করতে পারে না। তবে এখানে একটা উল্লেখ আছে, কোম্পানির নিকট তারা পারিশ্রমিক দাবি করতে পারে। জামিন রূপান্তর। কোম্পানির বিরূপ সাধনে অনির্দিষ্ট জামিন নির্দিষ্ট জামিনে রূপান্তরিত হয়। ফলে তত্ত্বাবধায়ক অনুমতি ছাড়া ওই সকল সম্পত্তি নিয়ে কোম্পানি কোনো কাজ করতে পারে না। ব্যর্থতার দণ্ড। এখানে তত্ত্বাবধায়ক যদি জ্ঞাতসারে বা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয় কোনো কাজ করতে,
তাহলে তাকে অবশ্যই 500 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। কর্মচ্যুতি, আদালত কর্তৃক তত্ত্বাবধায়ক নিয়োগের ফলে কোম্পানির সকল কর্মচারী আপনা আপনি কর্মচ্যুত হয়ে যায়, অর্থাৎ তত্ত্বাবধায়ক নিয়োগ করলে তত্ত্বাবধায়কই সেগুলো দেখাশোনা করবে। তবে তত্ত্বাবধায়ক ইচ্ছা করলে তাদেরকে পুনর্নিয়োগ দিতে পারে। কাজ বন্ধের বিজ্ঞপ্তি, তত্ত্বাবধায়ক যদি তার কাজ বন্ধ করতে চান তাহলে লিখিতভাবে নিবন্ধকের কাছে তাকে অনুমতি নিতে হবে। তত্ত্বাবধায়ক আইনগত মর্যাদা, আদালতের রক্ষা ব্যবস্থা, তত্ত্বাবধায়ক একজন নিযুক্ত কর্মকর্তা। আদালতে নিযুক্ত হলে কর্তব্য পালনে তিনি কতগুলো সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। তিনি আদালতের দেখাশোনার অধীন থেকে কাজ করেন, ফলে তিনি বাইরের হস্তক্ষেপ থেকে পুরোপুরি মুক্ত থাকেন। আদালত অনুমতি ছাড়া তার বিরুদ্ধে কেউ বা তিনি নিজে অন্যের বিরুদ্ধে মামলা করতে পারেন না। আদালতের প্রতিনিধি, তিনি আদালতের প্রতিনিধি হিসাবে কাজ করেন। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকেন, কারণ তিনি যেসব চুক্তি সম্পাদন করবেন তার জন্য আদালত মোটেই দায়ী হবেন না। তাহলে এখানে আদালত দায়ী হবে না, দায়ী হবেন তত্ত্বাবধায়ক। এর চুক্তির জন্য তত্ত্বাবধায়ক কোনরূপ ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতি তিনি ঋণপত্রধারীদের দাবি পূরণের আগে কোম্পানির পরিসম্পদ হতে পূরণ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমার ছিল শেষ আলোচনা, অর্থাৎ শেষ হচ্ছে ঋণপত্রধারী প্রতিনিধি। তিনি ঋণপত্রধারীর প্রতিনিধি হিসাবে কাজ করেন। তবে ঋণপত্রধারীর প্রতিনিধি হিসেবে কাজ করলেও যদি তত্ত্বাবধায়ক কোনো ভুল ত্রুটি করে থাকেন তো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে, তবে আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে। আদালতের পূর্ব অনুমতি ব্যতীত তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। এটাই হচ্ছে আইনের মূল বক্তব্য। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমি আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।